গল্পের শুরুতে আমরা এমন পৃথিবীকে দেখতে পাই যেখানে নিউক্লিয়ার ওয়ার হওয়ার পরে সেখানে মরুভূমি ছাড়া আর কিছুই নেই। এখানে আমরা ম্যাক্সকে দেখতে পাই। পৃথিবীর এই অবস্থা হওয়ার আগে ম্যাক্স আর্মিতে ছিল। যুদ্ধের পর বিষাক্ত গ্যাসের কারণে এখানে খুব লিমিটেড মানুষই বেঁচে আছে, আর ম্যাক্সের সামনেও তার হারিয়ে যাওয়া সমস্ত ফ্যামিলি মেম্বারের স্মৃতি ভেসে ওঠে। এর কিছুক্ষণ পর ম্যাক্স সেখান থেকে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই আমরা দেখতে পাই ম্যাক্সের পিছনে আরও কয়েকটা গাড়ি এসে ধাক্কা দিয়ে তার গাড়িকে ফেলে দেয়। তারা ম্যাক্সকে বন্দি করে এমন একটা জায়গায় নিয়ে যায়, সেখানে তার ব্লাড গ্রুপ টেস্ট করে তার বডির উপর সে স্ট্যাম্প মেরে দেয়। যেহেতু ম্যাক্সের ও গ্রুপের ব্লাড ছিল, তাই তার রক্ত তারা তাদের টিমের যে কাউকে দিতে পারবে। আর এসবের পর ম্যাক্সের ওপর আরও একটা সিল লাগিয়ে দেয়, যেটা থেকে সবাই বুঝতে পারে ম্যাক্স এদের গোলাম। যেন তেন প্রকারে ম্যাক্স তাদের কাছ থেকে ছুটে সেখান থেকে পালাতে যায়, কিন্তু তা সত্ত্বেও তারা ম্যাক্সকে আবারও ধরে ফেলে। আর এসবের পর আমরা দেখতে পাই লিডার ইমর্টাল জোকে। এখানে থাকা সমস্ত গোলাম তার আন্ডারেই কাজ করে, যার মুখে একটা আজীব ধরনের মাস্ক দেখতে পাই। এই মাস্কের মাধ্যমেই সে শ্বাস প্রশ্বাস নিতে পারে। নিউক্লিয়ার ওয়ারের পর গ্যাসের কারণে এরও বডিতে ইফেক্ট পড়েছিল, আর এখন সেই মাস্ক ছাড়া নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না। ইমর্টাল জো নিচে থাকা সমস্ত গোলামদের বলে, আমি আছি বলেই তোমরা বেঁচে আছো, আর আমি তোমাদের অবশ্যই হেল্প করব যাতে তোমরা ধীরে ধীরে নিচ থেকে উপরে আসতে পারো। এই বলে সে নিচের দিকে জল ছেড়ে দেয়। নিচের সমস্ত লোক জল দেখে আনন্দে লাফাতে থাকে, কিন্তু এর সাথে সাথে তারা এটাও জানে এই জল বেশিক্ষণের জন্য নয়, তাই সবাই একে অপরের সঙ্গে মারামারি করতে থাকে সেই জলের জন্য। এরপর আমরা গাড়ি চালাতে আরেকটা মেয়েকে দেখতে পাই, যার নাম ফিউরিওসা, আর এও জোর হয়েই কাজ করত। জোর অর্ডারেই কয়েকজনকে নিয়ে এসে যাচ্ছে তেল আনতে, কিন্তু কিছু দূর যেতে না যেতেই ফিউরি তার বড় ট্রাক অন্যদিকে চালাতে শুরু করে। তার মধ্যে থাকা একজন লোক বলে, আমরা ভুল যাচ্ছি না তো? কিন্তু ফিউরি জানে আমি যেমনটা বলছি সেরকমই করো। আর যেহেতু এই দলের মধ্যে ফিউরি লিডার ছিল, তাই ফিউরির কথা মতো তারাও সেদিকেই যেতে থাকে। কিন্তু দূর থেকে এই সমস্ত দৃশ্য বাইনোকুলার দিয়ে জো দেখছিল। এটা দেখার পর সে দৌড়ে দৌড়ে এমন একটা জায়গায় যায় যেখানে সে 5টা মেয়েকে রেখেছিল, যাদের সবার পেটেই জোর সন্তান ছিল। জো এই মেয়েগুলিকে এই জন্যই বন্দি করে রেখেছিল যাতে ওদের মাধ্যমে বংশ বিস্তার করতে পারে। জোর আর বুঝতে বাকি থাকে না ওই 5 জনকে কে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার লোকেদের ডাকে আর তাদের হুকুম দেয় ফিউরির পিছু করার জন্য। জো তার সবচেয়ে বাফাদার গোলাম নাক্সকে বলে, তুমি তোমার দলের সঙ্গে যেভাবে পারো ফিউরির সঙ্গে বাকি 5 জনকে ধরে আনো। নাক্স আর তার লোক এই কথা শুনে প্রচণ্ড খুশি হয়, কারণ তারা জোকে গডের মতো দেখত, আর তার জন্য তারা জীবন পর্যন্ত দিতে পারে। নাক্স তার পুরো গ্রুপ নিয়ে বেরিয়ে পড়ে, যার নাম ছিল ওয়ার বয়েস। পৃথিবীতে পরমাণু হামলার পর এদেরও শরীরে ইফেক্ট পড়েছিল। তার মধ্যে নাক্সের শরীর ছিল একটু বেশি দুর্বল, তাই সে ওয়ারে ম্যাক্সকেও নিয়ে যায়, যাতে তার বডি থেকে ক্রমাগত ব্লাড সাপ্লাই নাক্সের বডিতে হতে পারে। নাক্স এবার ছুটতে থাকে ফিউরির গাড়ির দিকে। এতক্ষণে ফিউরি তার গাড়ি ছোটাতে ছোটাতে অন্যদের এলাকায় চলে এসেছিল, তাই এখানকার লোক এবার ফিউরির উপর হামলা করে দেয়, যে কারণে এই গাড়ির লড়াইয়ের মধ্যে ফিউরির সাথে থাকা সমস্ত গাড়ি আর লোকজন সবাই শেষ হয়ে যায়। আর এসবের মধ্যে এন্ট্রি হয় ওয়ার বয়েসের, অ্যানি জো এর গোলামদের। অন্য এলাকার লোক যারা এতক্ষণ ফিউরিকে অ্যাটাক করছিল, এখন পেছন থেকে ওয়ার বয়েস চলে আসায় এবার একে অপরের সঙ্গে যুদ্ধ করতে থাকে। একে অপরের সঙ্গে লড়াইয়ে তারা সবাই সেখানেই মারা যায়। কিন্তু একটা গাড়ি তখনও ফিউরির পিছু করছিল, সেটা হলো ম্যাক্সের বডি থেকে রক্ত যাওয়া সেই ছেলে নাক্স। কিন্তু ফিউরিকে সে ধরত তার আগেই ফিউরি তার সামনে আসা প্রচণ্ড বড় এক টর্নেডোর ভেতরে ঢুকে যায়। নাক্স তার মালিকের দেওয়া অর্ডার যেভাবে পারে কমপ্লিট করবে, তাতে তার জীবন চলে গেলেও যাক, তাই সেও ঢুকে পড়ে সেই গাড়ির সঙ্গে টর্নেডোর ভেতর। আর এভাবেই গাড়ি চালাতে চালাতে যখন একদম ফিউরির কাছে চলে আসে, নাক্স নিজের গাড়িতে সমস্ত জায়গায় পেট্রোল ঢালতে থাকে, কারণ নিজে মরলে কোনো অসুবিধা নেই, সে নিজের সাথে সাথে ফিউরিকে নিয়ে মরতে চায়। নাক্স গাড়িতে ব্লাস্ট করবে তার আগেই ম্যাক্স পেছন থেকে এমনভাবে টান দেয় যে তার গাড়ির ডিসব্যালেন্স হয়ে ফিউরির বড় গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। পরের দিন সকালে আমরা দেখতে পাই অ্যাক্সিডেন্ট থেকে ম্যাক্স বেঁচে গেছে, কিন্তু সে তখনও নাক্সের বডির সঙ্গে শেকল দিয়ে বাঁধা ছিল, যে এখন আর বেঁচে নেই। ম্যাক্স ওকে কাঁধে তুলে হেঁটে হেঁটে বড় গাড়ির দিকে যেতে থাকে, যার মধ্যে ফিউরি ছিল। এদের গাড়ি বড় হওয়ার কারণে ফিউরি আর তার সঙ্গে থাকা সমস্ত মেয়েই বেঁচে গেছিল। ম্যাক্স তাদের বন্দুক দেখিয়ে শিকল কাটার জন্য ধমকাতে থাকে। ম্যাক্সের হাতে বন্দুক ছিল, তারা কি করবে ভেবে না পেয়ে
তাদের মধ্যে থেকে একজন মেয়ে এসে সেই শিকল কাটার চেষ্টা তো করে, কিন্তু এই সুযোগে ফিউরি ম্যাক্সের উপর অ্যাটাক করে দেয়। আর ম্যাক্স আর ফিউরির মারামারির মধ্যে শিকলে বারবার টান পড়ায় চোখ খোলে নাক্সের। নাক্স এখনো মরেনি, সে জাস্ট অজ্ঞান হয়েছিল। জ্ঞান ফিরতেই তার মালিকের অর্ডার মনে পড়ে, ফিউরিকে ধরাই তার একমাত্র লক্ষ্য। দুজনের তো লড়াই হচ্ছিলই, তার মধ্যে এবার নাক্সও অ্যাড হয়। ম্যাক্স আর নাক্স দুজনেরই অপোনেন্ট ফিউরি। অনেকক্ষণ ফাইটের পর ম্যাক্স ফিউরিকে হারিয়ে ফেলে আর তার মাথায় বন্দুক ধরে, যে কারণে নাক্স তার উপর খুশি হয়ে তার শিকল কেটে দেয়। কিন্তু শিকল কাটা মাত্রই ম্যাক্স নাক্সের উপর অ্যাটাক করে ফিউরির থাকা সে বড় গাড়ি নিয়ে পালায়। ফিউরি জানে এখানে বেশিক্ষণ থাকলে জোর আরও গোলাম এসে হাজির হবে, তাই সে দৌড়তে থাকে সে ট্রাকের দিকে, যেটা কিছু দূর যেতে না যেতেই বন্ধ হয়ে গেছিল। ফিউরি ম্যাক্সকে বলে, এই গাড়ি আমার কাস্টমাইজ করা, তাই এটা আমাকে ছাড়া চালানো তো সম্ভব না। এবার ম্যাক্স, ফিউরি আর তার সঙ্গে থাকা 4টে মেয়ে সবাই বেরিয়ে পড়ে সামনের পাহাড়ের দিকে, যেখানকার মালিক আরও অন্য কেউ ছিল। ফিউরি বলে, এর সঙ্গে আমার আগের ডিল হয়েছে, তাই হয়তো এ আমাকে ওইখান দিয়ে যেতে দেবে, কিন্তু আমার সঙ্গে যদি আরও 5 জন দেখে তাহলে হয়তো দেবে না, তাই তোমরা পেছনে কোথাও লুকিয়ে পড়ো। ফিউরি তার সঙ্গে ডিল এটাই ছিল, এখানকার মালিক তাকে তখনই যেতে দেবে যদি সে তাদের গাড়ির জন্য তেল দেয়। ফিউরি যখন এলাকার মধ্যে এসে পড়ে, সেখানকার মালিক তাকে বলে, তুমি তো বলেছিলে এখান দিয়ে শুধু তুমি যাবে, কিন্তু তোমার সঙ্গে তো পুরো পার্টি নিয়ে এসছো, তোমার সঙ্গে আরও 3টে গাড়ি আসছে যারা তোমাকে পিছু করছে। ফিউরি তাড়াতাড়ি করে তার গাড়ির পেছন থেকে তেলের ট্যাঙ্ক আলাদা করতে যায়, কিন্তু ট্যাঙ্ক খুলতো তার আগে ইমমর্টাল জোর লোক সেখানে চলে আসে। একটুও সময় নষ্ট না করে তাড়াতাড়ি ফিউরি আবার গাড়িতে উঠে পড়ে আর ম্যাক্স ছোটাতে থাকে সেই গাড়ি আবার। এটা দেখে সেখানকার মালিক তাড়াতাড়ি করে সেই গাড়ি আটকানোর জন্য অর্ডার দেয়। তার অর্ডারে পাহাড়ের একটা সাইড ব্লাস্ট করে সে গাড়ি দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু যেন তেন প্রকারে ম্যাক্স সেখান থেকে গাড়ি বের করে ফেলে, কিন্তু ফেসে যায় ইমমর্টাল জো আর তার আর্মি ওয়ার বয়েস। কিন্তু ম্যাক্স আর ফিউরির গাড়ির পেছনে এবার এই এলাকার লোক ছুটতে থাকে। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর একে একে ফিউরি আর ম্যাক্স সমস্ত বাইকারকে মেরে ফেলে। কিন্তু এখনও আনন্দ করার মতো সময় হয়নি, কারণ সেই পাহাড়ের রাস্তা ভেঙে ইমমর্টাল জো এবার এদের পেছনে চলে এসেছিল। ছোট্ট গাড়ি হওয়ার কারণে স্পিড এত বেশি ছিল যে সে ফিউরির একদম পাশে চলে আসে। জো ফিউরিকে গুলি করতো তার আগেই তাদের গাড়ির ভেতর থেকে একটা মেয়েকে তারা সামনে ধরে, যাদের প্রত্যেকের পেটেই জোয়ের সন্তান ছিল, আর সে চায় না তার বংশ শেষ করতে, তাই জো গুলি চালাতে গিয়েও গুলি চালাতে পারে না। তখন এদের অন্য উপায় দেখতে হয় ফিউরির গাড়ি দাঁড় করানোর জন্য। একটা বড় দড়ি সহ তীর এত জোরে মারে যে সেটা সোজা গিয়ে বড় গাড়ির স্টিয়ারিং এর মধ্যে ঢুকে যায়, যে কারণে গাড়ি তারা না ডান দিকে না বাম দিকে শুধু সোজাই চালাতে হচ্ছিল। তখন গাড়ির ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে সেই শিকল কেটে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। তাদের সামনে খুব বড় না হলেও একটা পাথর ছিল, যেন তেন প্রকারে গাড়ির দরজা ভেঙে গাড়িটাকে বাঁচাতে সক্ষম হয়। কিন্তু তখনও পর্যন্ত শিকল কাটা মেয়েটি এখনও গাড়ির সঙ্গে ঝুলেছিল, আর ধীরে ধীরে সে যখন গাড়ির ভেতরে আসতে যায় তার পা স্লিপ করে সে দরজা ভেঙে নিয়ে নিচে পড়ে যায়। পেছন থেকে আসে ইমমর্টাল জো তাকে না মারার জন্য তার গাড়ি উঠিয়ে দেয় ছোট্ট ডিবির উপরে। গাড়ি উল্টে গেলেও সে সেখান থেকে বেরিয়ে তার প্রথম টেনশন, তার সন্তানের কিছু হয়নি তো। এখান থেকে আমরা দেখতে পাই ইমমর্টাল জোয়ের কষ্ট ওই মেয়েটির জন্য না, তার পেটে থাকা সন্তানের জন্য, কারণ ভবিষ্যতে আসা এই উত্তরাধিকারী তার জন্য খুব প্রয়োজন ছিল। ফিউরিয়াস আর ম্যাক্স ছোটাতে থাকে তাদের গাড়ি ফুল স্পিডে। তখন আমরা গাড়িতে নাক্সকেও দেখতে পাই। নাক্স পাগলের মতো নিচের মাথায় নিচে ঠুকছিল, কারণ সে তার মালিকের কথা রাখতে পারেনি। সে নিজের জীবন কেন দিয়ে দেয়নি এর জন্য। তার সাথে থাকা সমস্ত সঙ্গীরা শহীদ হয়ে গেছে, কিন্তু সে কেন মরল না? মালিকের দেওয়া মিশন কমপ্লিট করতে না পারায় সেখানেই সে কান্না করতে থাকে আর ঠুকতে থাকে নিজেরই মাথা। কিন্তু গাড়িতে থাকা সেই 4 জন মেয়ের মধ্যে একটা মেয়ে আলতোভাবে তার ঠোঁটে হাত দিয়ে তাকে বোঝাতে থাকে, এর জন্য দুঃখ করার কিছু নেই, হয়তো তোমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে। ওই দিন পুরো গাড়ি চালানোর পর ধীরে ধীরে রাত হয়ে যায়। তখনও ফিউরি আর ম্যাক্স তাদের গাড়ি চালানো বন্ধ করে না। ম্যাক্স বুঝতে পারে তাদের পেছনে এবার ইমমর্টাল জোয়ের বড় দল আসছে, তাই রাস্তায় এক জায়গায় নেমে বড় এরিয়া নিয়ে ডাইনামাইট লাগিয়ে রাখে আর বেরিয়ে পড়ে আবার তার যাত্রায়। আর এর কিছুক্ষণ পরেই তাদের পিছু করা সেই গাড়িগুলো যখন ওর উপরে আসে, সামনের গাড়িগুলো ব্লাস্ট হয়ে তাদের রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু তখন ওই রাতের অন্ধকারে একটা গাড়ি তাদের পিছু করছিল, আর এদিকে ম্যাক্স আর ফিউরি অনেক আগে তো চলে এসেছিল, কিন্তু বালির কারণে একটা জায়গায় এসে তাদের গাড়ির চাকা আটকে যাওয়ায় তাদের সেখানেই দাঁড়াতে হয়। আর এখন আমরা দেখতে পাই ইমমর্টাল জোয়ের গোলাম নাক্স এখন এদের সাহায্য করছে। নাক্স বলে ওদিকে থাকা একটা গাছ আছে, সেখান থেকে দড়ি বেঁধে আমরা আমাদের গাড়িকে বের করতে পারি। ম্যাক্স সেই গাছের কাছে গিয়ে যখন বাঁধার কাজটা কমপ্লিট করে,
ঠিক তখনই তাদের পেছনে আসে ইমমর্টাল জোয়ের গাড়ি তাদের উপর হামলা করে দেয়। যেন তেন প্রকারে ফিউরি আর ম্যাক্স আবারও সেখান থেকে পালাতে সক্ষম হয়। তারা বুঝতে পারে একটা গাড়ির ভয়ে এভাবে পালালে হবে না, তাই সামনে গিয়ে একটা জায়গায় ম্যাক্স তাকে দাঁড়াতে বলে। আর সে হাতে তেলের একটা ড্রাম নিয়ে একাই এগিয়ে যায় সে গাড়ির দিকে। সময় কেটে যায়, বেশ কিছুক্ষণ হয়ে যায়। ফিউরি কিছুই দেখতে পায় না, কিন্তু হঠাৎ সেখান থেকে একটা বড় ব্লাস্ট হয়। ফিউরি ভাবতে থাকে হয়তো ম্যাক্স মারা গেছে, কিন্তু এর কিছুক্ষণের মধ্যে ফিউরিকে সারপ্রাইজ করে ম্যাক্স একটা থলি ভর্তি হাতিয়ার নিয়ে তার দিকে আসতে থাকে। আরও একটা দিন পুরো রাত গাড়ি চালানোর পর ফিউরি একটা জায়গায় এসে তার গাড়ি দাঁড় করায়। সেখানে একটা টাওয়ার দেখে ফিউরি ম্যাক্সকে বলতে থাকে, আমি ছোটবেলায় যেখানে বড় হয়েছিলাম সেখানেও ঠিক এরকম একটা টাওয়ার ছিল, হতে পারে কি এটা সেই জায়গা? সময় নষ্ট না করে ফিউরি গাড়ি নিয়ে সেখানে যায়। সেখানে কাউকে দেখতে না পাওয়ায় সে চেঁচাতে থাকে নিজের নামে, আর তার সঙ্গে সঙ্গে বলতে থাকে তার মায়েরও নাম। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে কয়েকটা বাইক চলে আসে, যার মধ্যে তার মাও ছিল। সবাই দেখে ফিউরিকে চিনতে পারে। ফিউরি তাদেরকে বলে, আমার সঙ্গে আরও 4টে মেয়ে আছে যাদের আমি গ্রিন প্লেস নিয়ে যেতে চাই। কিন্তু এই কথা শুনে তাদের মধ্যে একটা বয়স্ক মহিলা বলে, তুমি যেদিক থেকে এসেছো সেদিকেই গ্রিন প্লেস ছিল, কিন্তু ছোট্টবেলায় তুমি যেরকম দেখেছিলে গ্রিন প্লেস সেরকম আর নেই সে জায়গা, কোনো মানুষেরই বসবাসযোগ্য নেই সেই গ্রিন প্লেস। কিন্তু ফিউরি এতক্ষণ এই আশায় ছিল যে তাদের গ্রিন প্লেস নিয়ে যাবে। এটা শোনার পর সে কী করবে এখন কিছুই বুঝে উঠতে পারে না। ওই রাতে তারা সবাই মিলে প্ল্যান করে তাদের সামনে থাকা শুকিয়ে যাওয়া সমুদ্রের ওপারে তারা যাবে। হয়তো সেখানে কোনো নতুন জায়গা আছে তাদের জীবন বাঁচানোর মতো বসবাসযোগ্য। ম্যাক্স তাদেরকে বলে, আমার যাত্রা তোমাদের সঙ্গে এই পর্যন্তই ছিল, আর আমার নিজে থেকেও কিছু জানার প্রয়োজন আছে, তাই তোমাদের সঙ্গে আর যেতে পারছি না। কিন্তু সকালে উঠে যখন ম্যাক্স দলছাড়া হয়ে অন্যদিকে যেতে যায়, তার চোখের সামনে একটা ছোট্ট মেয়ের চেহারা ভেসে আসে, যে তাকে বলছিল, তুমি আমাকে বলেছিলে বাঁচাবে, কিন্তু তোমার কথা কি তুমি রেখেছো? এসব দেখার পর ম্যাক্স কিছু একটা ভেবে তার বাইক ঘুরিয়ে আবারও ফিউরির কাছে আসে, আর তাদেরকে বলে, তোমরা যেদিকে যেতে চাইছো সেখানে শুকিয়ে যাওয়া সমুদ্রের নুন ছাড়া আর কিছুই নেই। তাই আমাদের যদি সত্যি বেঁচে থাকার মতো কোনো জায়গা খুঁজতে হয়, সেটা ইমমর্টাল জোয়ের বেস ছাড়া আর কোথাও নেই, কারণ সেখানে গাছ, জল সমস্ত কিছুই আছে। আর একবার যদি আমরা ইমমর্টাল জোয়ের উঁচু পাহাড়ের বেসে কবজা করতে পারি, তাহলে আমরা আমাদের সাথে সাথে সেখানে থাকা সমস্ত গোলামদের মুক্ত করতে পারবো। এই কথা শুনে ম্যাক্সের প্ল্যানে সবাই একমত, তাই পুরনো সেই গাড়ি নিয়ে আবার ছুটতে থাকে ইমমর্টাল জোয়ের বেসের দিকে। কিন্তু সেখানে যাওয়ার জন্য তারা অন্য রাস্তা নিলেও ইমমর্টাল জো আর তার ওয়ার বয়েস টিম তাদেরকে দেখে ফেলে। জো বুঝতে পারে এরা তার বেসেই যাচ্ছে, কারণ তার আর্মির সবাই বাইরে থাকার কারণে বেসে এখন পাহারা দেওয়ার মতো কেউ নেই। ইমমর্টাল জো এবার তার আর্মি নিয়ে ছুটতে থাকে তার পেছনে। বেশ কিছুক্ষণ পিছু করার পর ইমমর্টাল জো চলে আসে তাদের গাড়ির পাশে। এইভাবে গাড়িতে গাড়িতে বেশ কিছুক্ষণ ফাইটের পর জোয়ের আর্মি সেই মেয়েদের মধ্যে থেকে একটা মেয়েকে ধরে ফেলে। যেখানে সবাই ব্যস্ত ছিল ফিউরির গাড়িকে ফেলার জন্য, কিন্তু ফিউরি যেন তেন প্রকার ইমমর্টাল জোয়ের গাড়িতে চলে আসে আর পুরো গায়ের জোর লাগিয়ে তার মুখে লাগানো মাস্ক খুলে ফেলে তার মুখ থেকে। যেহেতু জো ওই মাস্ক ছাড়া নিঃশ্বাস নিতে পারতো না, তাই তার মৃত্যু সেখানেই হয়। কিন্তু তখন এদের পেছনে বেশ কয়েকটা গাড়ি ছিল যারা চাইছিল এদের যে কোনো প্রকারে মারতে। গাড়ি চালাচ্ছিল নাক্স। কি করবে ভেবে না পেয়ে সে তেল ভরা ট্যাঙ্কের পুরো গাড়ি সে সেখানেই পাল্টি করে দেয়, যে কারণে পেছনে থাকা সমস্ত এনিমি মারা যায়। এত মারামারির পর ব্লিডিং এর কারণে ফিউরি একদম আত্মরা হয়ে গেছিল। তখন ম্যাক্স কি করবে ভেবে না পেয়ে তার ব্লাড ফিউরির শরীরে ট্রান্সফার করে, যে কারণে ফিউরির শরীর আবারও নর্মাল হতে থাকে। এবার এরা সবাই ইমমর্টাল জোয়ের বেসের মধ্যে ঢুকে পড়ে, আর সেখানে গিয়ে একটা ডেড বডির ওপর থেকে কাপড় সরাতেই সবাই দেখতে পায় এটা ইমমর্টাল জোয়ের মৃতদেহ। সবাই প্রচণ্ড আনন্দ করতে থাকে, কারণ তাদের গোলামের দিন এবার শেষ হবে। আর উপরে থাকা যে কজন ওয়ার বয়েসের আর্মি ছিল তারাই এখন ফিউরির দলকে উপরে নিয়ে আসে, যেখানে এরা আগে কোনোদিনই আসেনি। এখানে বড় বড় মেশিন ছিল মাটির নিচে থেকে জল তোলার জন্য। দূরে সবুজ প্রাকৃতিক দৃশ্য তারা দেখতে পারছে, যেটা তারা কত বছর দেখেনি, যা তাদের মনেও পড়ে না। কিন্তু উপর থেকে ফিউরি আরও একটা জিনিস দেখতে পায়, যে নিচে তার দিকে তাকিয়ে ম্যাক্স ভিড়ের মধ্যে তাকে দেখতে দেখতে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। এই বেসের দায়িত্ব পুরোপুরি ফিউরির হাতে দিয়ে ম্যাক্স সেখান থেকে চলে যায়। আর এখানেই এই মুভির শেষ হয়, যার নাম ছিল ম্যাড ম্যাক্স। এর আরও কয়েকটা পার্ট আছে, যেটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।